বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আমি আছি লাইলুন নাহার, প্রভাষক ভূগোল বিষয়। তোমাদের সাথে আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভূগোল দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের নগরায়ন সম্পর্কে, অর্থাৎ বাংলাদেশে যে নগরায়ন হয়েছে সেই নগরায়নের ধারা নিয়ে আজকে আমি আলোচনা করব। এর আগের ক্লাসে আমি বসতি নিয়ে আলোচনা করেছিলাম, তোমরা নিশ্চয়ই ক্লাসগুলো মনোযোগের সাথে দেখেছো। আজকে নগরায়নের ধারা নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমরা জানব নগর কি। এটা সৃজনশীল প্রশ্নে ক প্রশ্ন যেটা থাকে সেখানে চলে আসে যে নগর কি। নগর হচ্ছে এমন একটি এলাকা বা স্থান। নগর হচ্ছে এমন একটি এলাকা বা স্থান যেখানকার মানুষ দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে। অর্থাৎ যে অঞ্চলের মানুষ দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে সে এলাকাটিকে আমরা নগর বলে থাকি। এটাকে আমরা কিভাবে চিনতে পারি? নগরগুলো যদি আমরা চিন্তা করি তাহলে আমরা দেখব সেখানকার উঁচু উঁচু ভবন, তারপর হচ্ছে রাস্তাঘাট, চওড়া রাস্তা, পাকা রাস্তা, তারপরে হচ্ছে জনসংখ্যার আকার, বিশাল জনসংখ্যা এবং যে পারিপার্শ্বিক যে অবস্থা, এই পারিপার্শ্বিক অবস্থাগুলো গ্রামীণ পরিবেশ থেকে একেবারেই ভিন্ন রকম হয়। এভাবে আমরা শহরগুলোকে বা নগরগুলোকে গ্রাম থেকে আলাদা করতে পারি। তাহলে নগর কি? নগর হচ্ছে এমন একটি এলাকা বা স্থান যেখানে দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পাদিত হয়ে থাকে এবং যে স্থানটিকে তার সুউচ্চ ভবন, জনসংখ্যার আকার, রাস্তাঘাটের ধরন, পারিপার্শ্বিক অবস্থা সেগুলো গ্রামীণ পরিবেশ থেকে ভিন্ন হয়, এমন স্থানটাকেই আমরা নগর বলছি। তারপরে আমরা জানব নগরায়ন। নগরায়ন কি? নগরায়ন হচ্ছে একটি প্রক্রিয়া, তা প্রসেস, যে প্রসেসটা কি গ্রামগুলো ধীরে ধীরে নগরে পরিণত হয় বা কোনো একটি স্থান বা কোনো একটি দেশে কি হয় নগরে পরিণত হতে থাকে। অর্থাৎ নগরায়ন হলো একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো একটি দেশে বা কোনো একটি অঞ্চলে কি গড়ে ওঠে? নগর গড়ে ওঠে। সেখানে কি হয়? সেখানে দেখা যায় গ্রাম থেকে শহরে অথবা শহর থেকে শহরে অভিগমনের মাধ্যমে এই প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে থাকে। এছাড়া দেখা যায় স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধি থেকেও নগরায়ন হয়ে থাকে। তাহলে নগরায়নটা আমরা জানলাম। এটাও কিন্তু সৃজনশীল প্রশ্নে আসে, প্রশ্ন এরকম আসে যে নগরায়ন কি ব্যাখ্যা করো। তাহলে নগরায়ন হচ্ছে একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে একটি দেশে বা একটি অঞ্চলে নগর গড়ে ওঠে এবং এই নগর গড়ে ওঠার পিছনে নিয়ামক হিসেবে অনেক কিছুই কাজ করে। সেই নিয়ামকগুলো কিন্তু আমরা আজকে আলোচনা করব। যেহেতু আমরা বাংলাদেশের নগরায়নের ধারা পড়ছি, বাংলাদেশে নগরায়ন সৃষ্টির পিছনে কিছু নিয়ামক কাজ করে। সেই নিয়ামকগুলো সম্পর্কে আমরা প্রথমে জেনে নিব। প্রথমে যদি আমরা জানি সেটা হচ্ছে নিয়ামক। যদি আমরা পড়ি নিয়ামক অর্থাৎ পিছনে কি ধরনের ভূমিকা কাজ করছে। এক হচ্ছে শিল্প সংক্রান্ত নিয়ামক। ওকে, শিল্প সংক্রান্ত নিয়ামক কোনটি? শিল্প সংক্রান্ত নিয়ামক হচ্ছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে শিল্প কারখানা গড়ে উঠেছে। এই শিল্প কারখানাগুলোকে কেন্দ্র করে সেখানে বসতি গড়ে উঠেছে এবং এই বসতিগুলো ধীরে ধীরে আস্তে আস্তে জনসংখ্যা যখন বৃদ্ধি পেয়েছে সেখানে নগর গড়ে উঠেছে।
আমরা যদি উদাহরণ হিসেবে দেখি, আমরা নারায়ণগঞ্জকে দেখতে পারি যে নারায়ণগঞ্জ শুধুমাত্রই নগর হিসেবে গড়ে উঠেছে কেন? কারণ এখানে অনেক শিল্প কারখানা আছে। গাজীপুরকে চিন্তা করতে পারি, সাভারকে চিন্তা করতে পারি, এরকম অনেকগুলো নগর আছে যেগুলো শিল্প কারখানাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। তার মানে বাংলাদেশের নগরায়নের পিছনে প্রধান যে কারণটি কাজ করে সেটি হচ্ছে শিল্প সংক্রান্ত নিয়ামক। বাণিজ্যিক নিয়ামক অর্থাৎ যেসব অঞ্চলে ব্যবসা প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্য প্রসার লাভ করে সেখানেই নগর গড়ে ওঠে। আমরা চট্টগ্রামকে চিন্তা করতে পারি। চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে সেখানে বিভিন্ন ধরনের শিল্প কারখানা, পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে এবং এই শিল্প কারখানা এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে কেন্দ্র করে তার আশেপাশে যে হালিশহর, ষোলশহর বিভিন্ন অঞ্চলগুলো আছে সেখানে কি গড়ে উঠেছে? নগর গড়ে উঠেছে। তার মানে ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প কারখানা এগুলো নগরায়নের পিছনে কি করছে? গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে হচ্ছে প্রশাসনিক ও রাজনৈতিক। প্রশাসনিক ও রাজনৈতিক নিয়ামক। আমরা যদি প্রশাসনিক কার্যকলাপগুলো খেয়াল করি, দেখা গেছে যে যেখানকার যাতায়াত ব্যবস্থা ভালো, দেশের ঠিক কেন্দ্রস্থলে অবস্থিত এমন একটি স্থানে রাজধানী গড়ে ওঠে এবং প্রশাসনিক বিভিন্ন কার্যকলাপগুলো সেই রাজধানীকে কেন্দ্র করেই গড়ে ওঠে। ফলে দেখা যায় যেখানে রাজধানী শহর হয়, যেখানে রাজনৈতিক কর্মকাণ্ড যে অঞ্চল থেকে রাজনৈতিক কর্মকাণ্ডগুলো পরিচালিত হয় সেই অঞ্চলে কি গড়ে ওঠে? সেই অঞ্চলে সহজেই সেখানে নগর গড়ে ওঠে। বিভিন্ন ধরনের সরকারি অফিস, আদালত এগুলো এই প্রশাসনিক কাজের জন্য প্রয়োজন হয়, ফলে সেখানে বসতি গড়ে ওঠে এবং সেখানে ধীরে ধীরে নগর গড়ে ওঠে। আমরা দেখি যে 4 নম্বরে হচ্ছে প্রতিরক্ষামূলক নিয়ামক। ওকে, প্রতিরক্ষামূলক নিয়ামক কি? যেখানে সেনানিবাসগুলো গড়ে ওঠে। দেশের প্রয়োজনে বিভিন্ন ধরনের সেনানিবাসগুলো আমাদেরকে কি করতে হয়? তৈরি করতে হয় এবং শেষে যেখানে দেখা যায় যেখানে সশস্ত্র বাহিনীর বিভিন্ন সেনারা এবং বড় বড় কর্মকর্তারা থাকে, তাদের প্রয়োজনে সেখানে কি তৈরি করতে হয়? বসতি তৈরি করতে হয়। তাদের প্রয়োজনে সেখানে বিভিন্ন ধরনের স্কুল, কলেজ, হাসপাতাল গড়ে তুলতে হয়। ফলে দেখা যায় সেই সব এলাকাতে নগর গড়ে ওঠে। বিশেষ করে দেখা যাচ্ছে যে যেখানে সেনানিবাস সেখানেই কি গড়ে উঠছে? নগর গড়ে উঠছে। তারপরে আসছে সাংস্কৃতিক নিয়ামক। সাংস্কৃতিক নিয়ামক কি? সাংস্কৃতিক নিয়ামকের মধ্যে পড়ে যেমন ধর্মীয় বিভিন্ন ধরনের উপাসনালয়। এই ধর্মীয় উপাসনালয়কে কেন্দ্র করেও কিন্তু নগর গড়ে ওঠে। আমরা যদি বাংলাদেশের কথা চিন্তা করি তাহলে আমরা সিলেট চিন্তা করতে পারি। সিলেটে কি আছে? হজরত শাহজালাল শাহপরানের মাজার আছে। শাহজালালের মাজারকে কেন্দ্র করে সিলেট শহরের এই নগরটি গড়ে উঠেছে। প্রচুর মানুষ সেখানে যায়, সেখানে মাজার দর্শন করে। ফলে দেখা যায় এই মাজারটাকে কেন্দ্র করে তার আশেপাশের অঞ্চলে কি গড়ে উঠেছে? বড় বড় হোটেল, রেস্তোরাঁ, বাসাবাড়ি, বিভিন্ন ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান, এর ফলে সেখানে একটি নগর গড়ে উঠেছে। তার মানে সাংস্কৃতিক কারণেও নগর গড়ে ওঠে। 6 হচ্ছে পর্যটন কেন্দ্র।
পর্যটন কেন্দ্র। বিভিন্ন পর্যটন কেন্দ্রকে ভিত্তি করে কি গড়ে ওঠে? নগর গড়ে ওঠে। বাংলাদেশের সবচেয়ে ভালো এরকম উদাহরণ হচ্ছে কক্সবাজার। তোমরা যদি কখনো কক্সবাজার যাও তাহলে দেখবা যে রাস্তার ধারে সারি সারি হোটেলগুলো গড়ে উঠেছে, বিভিন্ন ধরনের বিপণী বিতান গড়ে উঠেছে, শপিংয়ের বিভিন্ন জায়গা, বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, এই ধরনের বিশাল বিশাল ভবন সেখানে তৈরি হয়েছে শুধুমাত্র কক্সবাজার সমুদ্র সৈকতকে কেন্দ্র করে। তার মানে মানুষ যেখানে বেড়াতে যায়, ভ্রমণে যায়, সেখানে মানুষ থাকে, বিভিন্নভাবে সেই জায়গাটাকে তারা ব্যবহার করে, এটাকে কেন্দ্র করেও কি গড়ে ওঠে? ধীরে ধীরে নগর গড়ে ওঠে। বাংলাদেশের কক্সবাজার, খুলনা ঠিক একই ধরনের নগর গড়ে উঠেছে। তাহলে আমরা নগর গড়ে ওঠার কারণ সম্পর্কে জানলাম, নিয়ামকগুলো জানলাম। শিক্ষার্থীরা তোমরা অবশ্যই ভালোভাবে বাসায় এই নিয়ামকগুলো চর্চা করবে, এই জন্য যে এই নিয়ামকগুলো ধরেই পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন আসতে পারে। যেমন সিলেট নগরটি গড়ে ওঠার পিছনের কারণ ব্যাখ্যা করো। যখন এটা নিয়ামকটা চাইবে, কারণটা চাইবে, তখন তোমরা কি লিখবে? সিলেট কেন গড়ে উঠেছে? সাংস্কৃতিক নিয়ামকের কারণে, সাংস্কৃতিক কারণে গড়ে উঠেছে, মাজারটাকে কেন্দ্র করে। যদি এখানে কক্সবাজার আসে, কক্সবাজারের নগরটি গড়ে ওঠার পিছনের কারণ ব্যাখ্যা করো। কক্সবাজার কেন গড়ে উঠেছে? পর্যটন কেন্দ্র হিসেবে, পর্যটনকে ভিত্তি করে এই নগরটি গড়ে উঠেছে। ঢাকা কেন নগর? ঢাকা তো মেগা সিটি। এখানে মেগা সিটি কাকে বলেন? মেগা সিটি হচ্ছে যেখানে 50 লক্ষেরও বেশি লোক বাস করে। ঢাকা হচ্ছে ঠিক সেরকম একটি মেগা সিটি। ঢাকা কেন নগর হিসেবে গড়ে উঠেছে? ঢাকা নগর হিসেবে গড়ে ওঠার পিছনে কারণ হচ্ছে প্রশাসনিক। এটি হচ্ছে বাংলাদেশের রাজধানী এবং এখানকার রাজনৈতিক কর্মকাণ্ড, প্রশাসনিক কর্মকাণ্ডগুলো এখান থেকে কি হয়? সারা দেশে প্রদান করা হয়, সারা দেশে এখান থেকে নির্দেশনাগুলো যাওয়া হয়। সরকারি অফিস আদালতের কারণে ঢাকায় কি গড়ে উঠেছে? নগর গড়ে উঠেছে। তো এভাবে প্রতিটা কারণ যদি আমরা জানি, তাহলে এখান থেকে যদি আমাদের প্রশ্ন আসে সৃজনশীল, তাহলে আমাদের খুব একটা সমস্যা হওয়ার কথা না। তাহলে শিক্ষার্থীরা আমরা এর পরের ধাপে চলে যাব। একটু বন্ধ করেন, ঘেমে। শিক্ষার্থীরা আমরা এখন বাংলাদেশের নগরায়নের ধারা সম্পর্কে জানব। তোমরা জানো বাংলাদেশের নগরায়নের ধারা অনেক প্রাচীন। বাংলাদেশের নগরায়ন শুরু হয়েছে একদম প্রাচীনকাল থেকে। খ্রিস্টপূর্ব 6 থেকে 7 শতকে বাংলাদেশে ওয়ারী বটেশ্বরে প্রাচীন একটি নগরের কি পাওয়া গেছে? সন্ধান পাওয়া গেছে। তখন সাধারণত প্রশাসনিক, ধর্মীয় এইসব কাজের জন্যই নগরগুলো গড়ে উঠত। ধর্মীয় উপাসনালয়, ধর্মীয় বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, এগুলোকে কেন্দ্র করেই আসলে নগরগুলো গড়ে উঠত। বাংলাদেশের নগরায়ন আসলে শুরু হয়েছে বলতে গেলে সেটা হচ্ছে মোগল আমলে এবং ব্রিটিশ শাসন আমলে। মোগল আমলে মোগলরা এদেশে এসে বস্ত্রশিল্প কারখানা, তারপরে হচ্ছে হস্তচালিত বিভিন্ন শিল্প কারখানা গড়ে তোলে। ফলে দেখা যায় বাংলাদেশে নগরের কি হতে থাকে? উদ্ভব হতে থাকে বিভিন্ন স্থানে। ব্রিটিশরাও যখন এই দেশে শাসন করেছিল তখনও কিন্তু আমাদের দেশে তারা বিভিন্ন স্থানে তাদের প্রয়োজনে বিভিন্ন ধরনের শিল্প কারখানা গড়ে তুলেছিল এবং সেই শিল্প কারখানাগুলোকে ভিত্তি করে সেখানে নগর গড়ে উঠেছে। আমরা যদি নগরায়নের ধারাকে চিন্তা করি, বিশেষ করে গত শতক থেকে, তাহলে আমরা 1901 সাল থেকে নগরায়নের ধারাটাকে চিন্তা করলেই বাংলাদেশের নগরায়ন সম্পর্কে মোটামুটি একটি ধারণা পাওয়া যায়। আমরা প্রথমে 1901 সাল থেকে 1947 সাল পর্যন্ত সময়ে নগরায়নটা আলোচনা করব। 1901 থেকে 1947 সাল পর্যন্ত এই সময় বাংলাদেশ ছিল ব্রিটিশ শাসনের অন্তর্গত একটি দেশ, ভারতের অধীনে ছিল। তখন বাংলাদেশে আসলে নগরায়ন বলতে তেমন বেশি নগরায়ন ছিল না। নগরায়নের হার 1901 সালে ছিল 2.43, মাত্র 2.43 হারে নগরায়ন হচ্ছিল। এবং
1941 সাল পর্যন্ত 1941 সাল পর্যন্ত নগরায়নের হার ছিল শতকরা 4 ভাগের কম। জনসংখ্যা তখন ছিল 15.37 মিলিয়ন। তখন নগরের জনসংখ্যা ছিল 15.37 মিলিয়ন, আর নগর ছিল মাত্র তখন 15টি। বাংলাদেশে তখন মাত্র 15টি নগর ছিল, অর্থাৎ এই সময়ে বাংলাদেশে নগর ছিল 15টি, আর নগরের জনসংখ্যা ছিল কত? 15.37 মিলিয়ন। আর নগরায়নের হার ছিল কতটুকু? 4%-এর কম ছিল। এরপর আমরা আসি 1947 থেকে 1961 সাল পর্যন্ত। 1947 সালে যখন ব্রিটিশরা এ দেশ থেকে চলে গিয়েছিল, তখন এই ভারত উপমহাদেশ ভেঙে দুটো অংশে বিভক্ত হয়েছিল, একটি পাকিস্তান আর একটি হচ্ছে ভারত। এবং তখন দেখা যায় বাংলাদেশে নগরায়ন কিছুটা বৃদ্ধি পেয়েছিল, নগরায়নের হার। কারণ কি? কারণ যখন দুইটি দেশ আলাদা হয়ে গিয়েছিল, মুসলমানরা কিছু কিছু বাংলাদেশে চলে এসেছিল এবং বিভিন্ন স্থানে তারা আসার কারণে এই নগরায়নটা বৃদ্ধি পেয়েছিল। 1951 সালে এই নগরায়নের হার ছিল কত? 1947 সাল থেকে তো শুরু করেছি, 51 সালে ছিল, হ্যাঁ 1951 সালে ছিল 4.33%। অর্থাৎ 1951 সাল থেকে ধীরে ধীরে বৃদ্ধি পাওয়া শুরু করেছে। 1961 সালে এটা হয়েছে 5.19। 1961 সালে হয়েছে কত? 5.19%। অর্থাৎ নগরায়নটা কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। জনসংখ্যাও বেড়েছে, 26.4 মিলিয়ন হয়েছে, 26.4 মিলিয়ন, 26.4 মিলিয়ন। এবং নগরের সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে 78টি নগর তৈরি হয়েছে এ সময়। আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে বাংলাদেশে কি হচ্ছে? নগরায়নের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে, নগরের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, নগরায়নের হারও বৃদ্ধি পাচ্ছে। এরপর আসি 1961 থেকে 1974 সাল পর্যন্ত। 1961 সাল থেকে 1974 সাল পর্যন্ত যে নগরায়ন, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 1971 সালের মুক্তিযুদ্ধ। এবং মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশ যখন স্বাধীন একটি রাষ্ট্র হিসেবে বিশ্বের মানচিত্রে আত্মপ্রকাশ করেছে, তখন বাংলাদেশে নগরায়নের যে প্রক্রিয়া সেটি দ্রুত বৃদ্ধি পাওয়া শুরু করেছে। স্বাধীন দেশ, মানুষের বিভিন্ন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড, প্রয়োজনীয়তা, বিভিন্ন কারণে বাংলাদেশের নগরায়নের পরিমাণ বৃদ্ধি পাওয়া শুরু করেছে। এই সময় নগরায়নের হার ছিল শতকরা প্রায় 9%। জনসংখ্যাও বেড়ে গিয়েছে, জনসংখ্যা বেড়ে হয়েছে 62.72 মিলিয়ন। এবং এখানে নগরের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 111টি। কতটি নগর হয়েছে? 111টি নগর হয়েছে। স্বাধীনতার পর যেহেতু বিভিন্ন কর্মকাণ্ড বাংলাদেশে পরিচালিত হয়েছে অর্থনৈতিক উন্নয়নের জন্য, ফলে দেখা যায় নগরের পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি পাওয়া শুরু করেছে। এরপর আমরা আসি 1974 থেকে 1991 সাল পর্যন্ত। এই সময় আসলে নগরের সংজ্ঞাটাও চেঞ্জ হয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি যখন 5,000 মানুষ বাস করতো একসাথে, সেটাকে একসময় নগর বলা হতো। ধীরে ধীরে আরও বেশি মানুষের সংখ্যাকে এর সাথে যুক্ত করা হয়েছে। 1974 সালের পরে দেখা যায়, বিশেষ করে 1981 সালের দিকে বিভিন্ন উপজেলাগুলোকে নগর হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। বড় বড় যে উপজেলাগুলো ছিল সেগুলো নগরে পরিণত হয় এবং নগরের সংখ্যাও তখন কি হতে থাকে? আস্তে আস্তে অনেক বাড়তে থাকে। দেখা গেছে যে তখন নগরের জনসংখ্যা, নগরায়নের হার তখন হয়ে যায় প্রায় 15.15। নগরায়নের হার কত হয়? 15.15 নগরায়নের
হার। আর নগরের জনসংখ্যা তখন 132 মিলিয়ন হয়ে যায়। 132 মিলিয়ন নগরের জনসংখ্যা, 132 মিলিয়ন। আর নগরের সংখ্যা তখন বেড়ে দাঁড়ায় প্রায় কত, 522টি নগরে তখন দেখা যায় বাংলাদেশে। কত, 522টি। আমি যে তথ্যগুলো বলছি এই তথ্যগুলো কিন্তু 2001 এবং 2011 সালের যে আদমশুমারি আছে সেই আদমশুমারি থেকে এই তথ্যগুলো নেওয়া হয়েছে। এখন আসি আমরা 1991 থেকে 2011 সাল পর্যন্ত। এই সময় নগর তো আরও বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশে বিভিন্ন ধরনের বড় বড় শিল্প প্রতিষ্ঠান, বড় বড় ইপিজেড, বিভিন্ন ধরনের বাণিজ্যিক কেন্দ্র, বন্দর নগরী, বন্দরের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। ফলে বাংলাদেশে নগরের পরিমাণও কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে। নগরায়নের হার হয়েছে 23.10 নগরায়নের হার। আর নগরের সংখ্যা বেড়ে হয়েছে কত, 534, অর্থাৎ 34টি। অর্থাৎ নগর কি হচ্ছে, আস্তে আস্তে বাড়ছে। ঢাকা হয়েছে মেগা সিটি, বিশাল জনসংখ্যার একটি নগর। তাহলে শিক্ষার্থীরা আমরা কিন্তু একেবারে 1901 থেকে একেবারে 2011 সাল পর্যন্ত বিভিন্ন সময়ে নগরায়নের হার, নগরের জনসংখ্যা, নগরের সংখ্যা সব সম্পর্কে কি করেছি, ধারণা লাভ করেছি। তোমরা নিশ্চয়ই বাসায় চর্চা করবে আর ভালোভাবে বিষয়টি সম্পর্কে ধারণা লাভ করবে। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকো, বাসায় থেকো এবং নিরাপদে থেকো। ধন্যবাদ সবাইকে।